জয় হিন্দ। আমরা ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ জীবন সংগঠনের স্তর এই চ্যাপ্টার থেকে আলোচনা করছি। আমাদের অলরেডি 4টে ক্লাস হয়ে গেছে, এটা পঞ্চম ক্লাস। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি একটু দেখে নিও। আগের যে ক্লাসগুলো করেছি, আগের ক্লাসগুলো থেকে আমাদের এইটা ধারণা এসছে যে জৈব যৌগ যেগুলো আছে, জৈব যৌগগুলো আমাদের আলোচনায় কটা আছে? চারটে আছে, তাই না? একটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড আর হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো কার্বোহাইড্রেট আলোচনা করা হয়ে গেছে, প্রোটিন আলোচনা করা হয়ে গেছে। আজকে আমাদের কি থাকছে? লিপিড। তো আজকের ক্লাসে আমরা এই লিপিড সম্পর্কে আলোচনা করি বা লিপিড সম্পর্কে আমরা জেনে নিই। দেখো, লিপিড একে আমরা ফ্যাট নামেও চিনি, ঠিক আছে? তো লিপিড কথাটা হচ্ছে একটা গ্রিক শব্দ, লিপস, এই শব্দ থেকে এসছে, একটা গ্রিক শব্দ থেকে এসছে যার অর্থ হচ্ছে ফ্যাট। বোঝা গেল? তো এই শব্দ থেকে লিপিড কথাটা এসছে। আগের আলোচনায় আমরা দেখেছিলাম যে যত রকমের জৈব যৌগগুলো আছে, যত রকমের যৌগ আছে, যৌগ মানেই কতগুলো মৌল দ্বারা গঠিত। তো তেমনি ফ্যাট, ফ্যাট কি দ্বারা গঠিত? ফ্যাটও তেমনি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত একটা জৈব যৌগ। কেন জৈব বলছি? মানে জীবদেহ থেকে পাওয়া যায় তাই জৈব, মানে আর যৌগ মানে এই মৌলগুলো দ্বারা গঠিত একটা যৌগ। মৌলগুলো নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়ে তৈরি হয়েছে, তাই এটা যৌগ বলবো। তো যৌগের যে ক্ষুদ্রতম কণা, তাকে আমরা কি বলেছিলাম? অণু, মানে স্বাধীন সত্তা বিশিষ্ট। এই লিপিড বা ফ্যাটের যে অণু, অর্থাৎ লিপিডকে ভাঙলে আমরা যা পাবো, মানে একদম ফ্যাটকে ভাঙলে আমরা পাবো হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল প্লাস গ্লিসারল। তাহলে লিপিডকে ভাঙলে আমরা কি পাবো? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তার আগে, এইটা আলোচনা করার আগে আমরা আরেকটা জিনিস জেনে নিই। তাহলে আমরা একটা জিনিস পেলাম যে লিপিডের মেন উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত একটা অণু। বোঝা গেল? যে লিপিডের গঠন বলতে গেলে আমরা বলবো লিপিড হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত। আর লিপিডের সরল রূপ কি? লিপিডকে ভাঙলে আমরা পাবো হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তার আগে আমরা একটু জেনে নিই যে লিপিড আমরা কোথায় পাই, উৎস। লিপিড আমরা কোথায় পাই? দেখো, যত তেল জাতীয় জিনিস আছে না, সব হচ্ছে লিপিড। দেখো, তাহলে উদ্ভিদের মধ্যে কোথায় পাই? উদ্ভিজ্জ উৎস কি হবে? দেখো, তেল, সর্ষে তেল, বাদাম তেল যেগুলো পাই আমরা, অলিভ অয়েল ইত্যাদি সবই হচ্ছে আমাদের উদ্ভিজ্জ উৎস। আর স্যার প্রাণীজ উৎস কি হবে? প্রাণীজ উৎস কিন্তু আমরা জানি কি বলতো, যে দুগ্ধজাত যে মানে উৎসগুলো, যেমন ধরো ঘি, পনির, বাটার, মানে ঘি, মাখন, এইগুলো হচ্ছে আমাদের প্রাণীজ উৎস। ঠিক আছে? প্রাণীজ উৎস মধ্যে কি বলবো? ঘি, মাখন, এইগুলো হচ্ছে প্রাণীজ উৎস। মোটামুটি এটা বললাম। এবার দেখো, এর গঠনটা একটু দেখি। আমরা একটু আগে আলোচনা করলাম লিপিডের সরল রূপ হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। এর একটু মন দিয়ে শুনবে, গ্লিসারল কি আর ফ্যাটি অ্যাসিড কি। গ্লিসারল কি বলতো? গ্লিসারল হচ্ছে কার্বন, কার্বন আর তার সাথে অ্যালকোহল থাকবে, অ্যালকোহল।
কিরকম দেখো, কার্বন কি পড়ো, কার্বনের যোজ্যতা 4। আগের ক্লাসে বলেছি মাকারে 4 হাতের মতো, কার্বনের যেমন 4টে যোজ্যতা থাকে, মানে 4টে হাত থাকে, এরকম 4টে হাত, তেমনি কার্বন আর অ্যালকোহল মিলিত হয়ে পড়ছে গ্লিসারল। এই গ্লিসারলের সাধারণ সংকেতটা হচ্ছে ঠিক এরকম, C3H8O3। গঠনটা কেমন হবে দেখো, C3 মানে 3টে কার্বন পরপর আসছে, 1 2 3 4, এই হয়ে গেল। H8 8টা H, 1 2 3 4 5 6 7 8। অক্সিজেন 3টে, 1টা 2টো 3টে, দেখো এগুলো হচ্ছে অ্যালকোহল, হাইড্রক্সিল আয়ন। তাহলে এইটা হচ্ছে একটা গ্লিসারলের গঠন, বুঝা গেল? তো গ্লিসারলের গঠনটা হচ্ছে এরকম, ঠিক আছে? এই যে হাইড্রোকার্বন, হাইড্রোজেনের কার্বন নিয়ে তৈরি হচ্ছে হাইড্রোকার্বন, মানে এই কার্বন হাইড্রোজেন আর এই 3টে হাইড্রোক্সিল বল, এইটা নিয়ে তৈরি করছে গ্লিসারল। গ্লিসারল মানে অ্যালকোহল আছে, যেমন বলেছি। তাহলে স্যার ফ্যাটি অ্যাসিডটা কি? আচ্ছা, গ্লিসারলের সংকেতটা বোঝা গেল, গ্লিসারলের গঠনটা বোঝা গেল তো? এটা হচ্ছে গ্লিসারলের গঠন, এটা দরকার আছে, এই জন্যই বারবার বলছি। তাহলে ফ্যাটি অ্যাসিড কি? ফ্যাটি অ্যাসিড হচ্ছে লিপিডের সরল রূপ, মানে সরল রূপের মধ্যে একটা, মানে লিপিডকে ভাঙলেই তো আমরা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাবো। তো ফ্যাটি অ্যাসিডটা কেমন দেখো, ফ্যাটি অ্যাসিড হচ্ছে হাইড্রোকার্বনের চেন। হাইড্রোকার্বন কি, কার্বন এবং হাইড্রোজেন মিলে যে চেন তৈরি করে তাকে আমরা বলছি হাইড্রোকার্বনের চেন। এরকম হাইড্রোকার্বনের চেন, এরকম হাইড্রোকার্বনের চেন বলতে পারি আমরা। আর এর মধ্যে একটা গ্রুপ আছে যেটা কার্বক্সিল গ্রুপ। কি বলতো, কার্বক্সিল গ্রুপটা কি আছে? কার্বক্সিল গ্রুপটা আমরা দেখেছিলাম C+O8, যেটা বলেছিলাম আগের দিনকে বলেছিলাম, আলোচনা করেছিলাম। C+H আমরা কিভাবে লিখবো এটাকে? এটাকে লিখবো আমরা হচ্ছে COOH বা COH লিখি আমরা। এটা কার্বক্সিল গ্রুপ, মানে মনো কার্বক্সিল গ্রুপ। একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, আর CH3 থাকবে, আর হচ্ছে অনেকগুলি তোমার কার্বনের চেন থাকবে, মানে হাইড্রোকার্বন চেন থাকবে। এইটা হচ্ছে আমাদের কার্বক্সিল গ্রুপ। কিন্তু এটা ব্রাঞ্চ থাকবে না, এই একটাই, মানে মনো বলতে পারি আমরা মনো কার্বক্সিলিক আনব্রাঞ্চেস হাইড্রোকার্বন গ্রুপ হচ্ছে আমাদের লিপিড, এই সরি ফ্যাটি অ্যাসিড। এইটা হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিডের গঠন। একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, আর হচ্ছে অনেকগুলি কার্বন পরমাণু থাকবে, 16 থেকে 18টা, আর তোমার হচ্ছে একটা কার্বক্সিল গ্রুপ থাকবে। এইটা হচ্ছে আমাদের একটা ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার, ফ্যাটি অ্যাসিডের গঠন এটা। আর এটা হচ্ছে আমাদের গ্লিসারলের গঠন। কেন বলছি এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দুটোকে আমি কেন দেখালাম? দেখো একটু আগের পড়াটা মনে করি, আমরা দেখেছিলাম শর্করার ক্ষেত্রে কি দেখেছিলাম? শর্করার ক্ষেত্রে যে অণুগুলো গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত ছিল, অণুগুলো মানে গ্লুকোজ অণুগুলো। আবার তোমার ইয়েতে দেখেছি, ওই প্রোটিন দেখেছিলাম, প্রোটিনের অণুগুলো মানে অ্যামাইনো অ্যাসিড গুলো পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত ছিল। তেমনি এখানে এই কার্বক্সি মানে এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এরা যে বন্ধন দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় এস্টার বন্ড বা এস্টার বন্ধন। বুঝা গেল? তো সেই এস্টার বন্ধনটা কিভাবে হয় দেখো, তো এইটাকে আমরা, এই ফ্যাটি অ্যাসিডটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি এইভাবে। দেখো H3C মানে CH3 ডট ডট ডট, এটাকে আমরা আর লিখি, দেখো এইভাবে লিখতে পারি। এটা হচ্ছে আর চেন, আর একটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ, তাই তো? তার মানে COOH, এটা কার্বক্সিল গ্রুপ, এটা হচ্ছে আর চেন, এটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ। এভাবে লিখতে, এরকম তো, এটাকে আমরা একটু এইভাবে লিখি। এটা ছিল গ্লিসারল, আর এখানে ফ্যাটি অ্যাসিডে কি ছিল? COOH, এটা আর বন্ধ হচ্ছে। আবার এখানে ধরি একটা
R2 চেন, দেখো এটা হচ্ছে গ্লিসারল, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এটা গ্লিসারল, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। কি হয় দেখো এইখান থেকে এই যে এই একটা হাইড্রোজেন আর এই একটা হাইড্রোজেন আর এই অক্সিজেনটা, মানে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন কি গঠন করে বলতো? দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন মানে H2O গঠন করে, মানে একটা জলের অণু গঠন করে, গঠন করে তো। তেমনি দেখো এখানে একটা জলের অণু, এইখান থেকে একটা জলের অণু, এইখান থেকে একটা জলের অণু, মানে এখান থেকে মোট কি হচ্ছে? তিনটে জলের অণু বেরিয়ে যাচ্ছে, তিনটে জলের অণু বেরিয়ে যাচ্ছে। তারপরে কি গঠনটা হচ্ছে দেখো, মানে এখানে যদি তিনটে কিরকম গঠনটা হচ্ছে দেখো, মানে এটা আমরা বলতে পারি H2C, এখানটা আমরা H2C, এটা একটা ও থাকছে, ও এখানে যাচ্ছে সি, ও R1 চেন, আবার ধরো H2C, এখান থেকে H2C, ও থাকছে, এখান থেকে সি, R2 চেন, এখানে H2C, ও থাকছে সি, R3 চেন, এরকম হতে পারে তো, এখানে বন্ড, এখানে বন্ড, এরকম হতে পারে তো, মানে তিনটে জল বেরিয়ে গিয়ে এই যে বন্ধনটা তৈরি করছে এটাকে আমরা বলতে পারি এস্টার বন্ড। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি এস্টার বন্ড। যে কারণ এইভাবে তোমার লিপিড অণু গঠিত হয়, এই মানে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের দ্বারা আমাদের লিপিড অণুটা গঠিত হয়। তো লিপিড অণুর সরল রূপ কি পাবো? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এতক্ষণ যে উদাহরণটা দেখলাম ওটা ছিল আমাদের সরল ফ্যাট, ওটা ছিল সরল ফ্যাটে গঠন। এবার যদি ফ্যাটের সঙ্গে যদি আর কিছু যুক্ত থাকে, শর্করা, শর্করা যুক্ত লিপিড, তখন তাকে আমরা বলবো গ্লাইকোলিপিড। কি বলবো? গ্লাইকোলিপিড। আবার ধরো ফসফেট যুক্ত লিপিড, তখন তাকে আমরা বলবো ফসফোলিপিড। তাহলে শর্করার সঙ্গে যুক্ত থাকবে বলবো গ্লাইকোলিপিড, গ্লাইকো কথা শর্করা, আর ফসফেটের সঙ্গে যুক্ত হলো ফসফোলিপিড। ফ্যাট যখন সরল থাকে তখন তাকে বলবো সরল ফ্যাট, ওই রকম সিঙ্গেল চেন তাহলে সরল ফ্যাট বলছি। এবার যদি এর সাথে যুক্ত থাকে শর্করা তখন তাকে আমরা বলবো গ্লাইকোলিপিড, যখন লিপিডের সঙ্গে যুক্ত থাকবে ফসফেট তখন আমরা বলবো ফসফোলিপিড। এবার দেখো আমরা যে ফ্যাটি অ্যাসিডটা পড়লাম না, এই ফ্যাটি অ্যাসিডটা হতে পারে দু রকমের। কিরকম? একটা হচ্ছে সম্পৃক্ত, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আর হতে পারে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। দেখো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কেমন না, আমরা দেখেছি যে কার্বন কার্বন কার্বন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এরকম ধরো কার্বন হাইড্রোজেন এরকম বন্ধন দ্বারা মানে হাইড্রোকার্বন চেনটা গঠিত হয়েছে। ক্লিয়ার? অর্থাৎ এখানে দেখো কার্বন হাইড্রোজেনের মধ্যে এক বন্ধন আছে। তো এই রকম যে ফ্যাটি অ্যাসিড, মানে যে ফ্যাটি অ্যাসিডের মধ্যে মানে হাইড্রোজেন, যে ফ্যাটি অ্যাসিডের কার্বন চেনটা হাইড্রোজেন দ্বারা সম্পৃক্ত, হাইড্রোজেন দ্বারা সম্পৃক্ত, তাতে আমরা বলতে পারি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, কার্বন পরমাণুগুলি একযোজী বন্ধন দ্বারা যুক্ত, তখন তাকে আমরা বলতে পারি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিরকম হবে? এই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কেমন হবে? ধরো কার্বন, ডাবল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন, ডাবল বন্ড কার্বন, তাহলে এখানে একটা হাইড্রোজেন, একটা দুটো তিনটে হাইড্রোজেন, এখানে জাস্ট এই এই যে দ্বিবন্ধনীগুলো যুক্ত আছে, মানে এইখানটা হাইড্রোজেন ছাড়াই তো আমরা
ইয়ে করতে পারছি, তাই না? এই দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকলে তখন তাকে আমরা বলতে পারি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। মানে এখানে এই জায়গাটা পূর্ণ না, এখানে আমরা আরো হাইড্রোজেন, এটা সিঙ্গেল বন্ড করে দিলে আমরা আবার এখানে হাইড্রোজেন ঢোকাতে পারবো। এই ধরনের যে গঠন মানে দ্বিবন্ধন যুক্ত থাকলে তখন তাকে আমরা বলতে পারি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড গুলো সাধারণত কঠিন হয়। কি বললাম? সাধারণত কঠিন হয়, এত ডিটেলসে নেই যদিও। যেমন ধরো চর্বি, সেগুলো হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আর এগুলো হয় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড তরল হয়। যেমন ধরো তেল, ঠিক আছে, এগুলো হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ। তখন তোমরা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে বলবে পামিটিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, এইগুলো হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ কি দেবো? লিনোলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, লিনোলোনিক অ্যাসিড, এগুলো হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ। লিনোলোইক, লিনোলোনিক এগুলো হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ। এবার আর একটা কথা বলে দিই, এটা পরে অনেক সময় পরীক্ষায়। কাকে বলবো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড? আমি এটা বুঝলাম না, কারণ হচ্ছে উদাহরণটা এটা চলে আসবে। যে সমস্ত ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে সংশ্লেষিত হয় না বা জীবদেহে সংশ্লেষিত হয় না, কিন্তু জীবদেহের অতি প্রয়োজনীয়, তবে আমরা বলতে পারি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। যেমন হচ্ছে লিনোলেইক অ্যাসিড, লিনোলোনিক অ্যাসিড, এইগুলো হচ্ছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের উদাহরণ। মনে থাকবে তো? আমাদের দেহের প্রয়োজন আছে কিন্তু আমাদের দেহে সংশ্লেষিত হয় না, আমাদের বাইরে থেকে গ্রহণ করতে হয়, যে কারণে আমরা বলতে পারি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। যেমন আমরা অপরিহার্য অ্যামিনো অ্যাসিড পড়েছিলাম, এমনি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। এটা মাথায় রাখবে, উদাহরণটা এটা বলবে। এই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যেগুলো আছে সেইগুলো লিনোলোনিক অ্যাসিড আর লিনোলোইক অ্যাসিড। এবারে বলো লিপিডের ধর্ম বলো। ধর্ম কি বলবো? 1 নাম্বার, এটা হচ্ছে জলে অদ্রাব্য, হাইড্রোফোবিক বলা হয়। জলে অদ্রাব্য বা মানে জলে সলিউবল নয়, অদ্রাব্য, হাইড্রোফোবিকও বলা হয় অনেক সময়। আর হচ্ছে তোমার জৈব দ্রাবকে দ্রাব্য, জলে অদ্রাব্য, জৈব দ্রাবকে দ্রবণীয়। যেমন ধরো অ্যালকোহল, ক্লোরোফর্ম, এই সমস্ত এতে মানে দ্রবণীয়, দ্রাব্য, জলে কিন্তু অদ্রাব্য। আর কি বলতে পারি? বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন একটা জৈব যৌগ বলতে পারি। এটা হচ্ছে লিপিডের ধর্ম। এবারে হচ্ছে গুরুত্ব বা কাজ বা ভূমিকা বলি একবার। কি বলবো গুরুত্ব কাজ? 1 নাম্বার, সেটা হচ্ছে শক্তি উৎপাদন। আমি আগে আলোচনাতে বলেছিলাম যে আমাদের সমস্ত শক্তির উৎস হচ্ছে কার্বোহাইড্রেট থেকে শক্তি পাই, আমরা বলেছিলাম। যদি কার্বোহাইড্রেট না থেকে সাফিসিয়েন্ট না পেলে তখন আমরা কোথায় যাব? আমরা লিপিডে যাব। লিপিড কিন্তু শক্তির এক ভান্ডার বলতে পারি, কারণ 1 গ্রাম লিপিড অণু দহনে 1 গ্রাম, এটা পরে কিন্তু পরীক্ষায়, 1 গ্রাম লিপিড অণু জারণের ফলে কি হয়? 9.3 কিলো ক্যালোরি, কোন বইতে 9 কিলো ক্যালোরি দেওয়া আছে, 9.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় 1 গ্রাম লিপিড অণুর জারণের ফলে। 9.3 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট আমরা বলবো মানে কোষ পর্দার গঠন বলি আমরা। কোষ পর্দা গঠন হতে আমরা কোষ পর্দা দেখেছিলাম। কোষ পর্দা গঠন যখন পড়েছিলাম ক্লাস 8-এ পড়েছিলাম আমরা, যে কোষ পর্দা মানে লিপিড অণু এবং প্রোটিন অণু সহায়তায় গঠিত, মানে প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা গঠিত পর্দা একটা, যাকে আমরা বলেছিলাম একক পর্দা। এই প্রোটিন লিপিড যে গঠিত আছে, এই লিপিডের গঠনটা মানে লিপিড গঠন, লিপিডের যে স্তরটা সেটা লিপিড তৈরি করে, অর্থাৎ কোষ পর্দা গঠনে লিপিড ভূমিকা পালন করে, ভূমিকা নেয়। থার্ড, তাহলে শক্তি উৎপাদন বললাম, কোষ পর্দা গঠন বললাম। কিছু কিছু ভিটামিন আছে যার দ্রাবক রূপে কাজ করে। দ্রাবক আর দ্রবণটা আগের দিন বলেছিলাম। শরবত, চিনি, জল। যখন জলের মধ্যে চিনি গুলছি তখন জলটাকে বলছি দ্রাবক, চিনিটাকে বলছি দ্রাবক, শরবতটাকে বলছিলাম দ্রবণ।
সেরকম এই ভিটামিন মানে কিছু লিপিডটা এখানে দ্রাবক হিসেবে কাজ করে, অর্থাৎ ভিটামিন এখানে দ্রবীভূত হয়। তাদের আমরা বলি যে ফ্যাটে দ্রাব্য ভিটামিন, আমরা পরে পড়বো, ভিটামিন পড়ার সময় পড়বো। যেমন হচ্ছে এ, ডি, ই, কে, এই ভিটামিন গুলো তোমার এই ফ্যাটে দ্রবীভূত হয়। এই ভিটামিন গুলো দ্রাবক হিসেবে কাজ করা হচ্ছে আমাদের লিপিড। আর কি আমাদের যে শোষণ হয়, ক্ষুদ্রান্তে শোষণ হয়, সেই অন্ত্রের শোষণের সময় যেহেতু এটা মানে ভিটামিন গুলোকে দ্রবীভূত করতে পারে, তাই ভিটামিন গুলোকে অন্ত্র থেকে শোষণে সহায়তা করা হচ্ছে আমাদের এই লিপিড। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট দেখো, অঙ্গ গঠন করে কিছু কিছু অঙ্গ গঠন। কি অঙ্গ গঠন করে? আমাদের মস্তিষ্কের শ্বেত বস্তু, মস্তিষ্কে যে শ্বেত বস্তু আছে, যখন মস্তিষ্কের গঠন করবে দেখবো আমরা মস্তিষ্কের শ্বেত বস্তু আর হচ্ছে স্নায়ুকোষের গঠনে পড়েছিলাম না মায়োলিন সিদ, স্নায়ুকোষের মায়োলিন আবরণ, এই গঠনটা করে হচ্ছে আমাদের এই লিপিড। নেক্সট পয়েন্ট, আমাদের দেহ তাপ নিয়ন্ত্রণ করে। কিরকম? আমাদের দেখো ত্বকের নিচেই থাকে ফ্যাট বা লিপিড, তাই আমাদের সেই ত্বকের নিচে অবস্থান করে বলে আমাদের দেহের তাপটাকে নিয়ন্ত্রণ করে কে? লিপিড। দেহ তাপ নিয়ন্ত্রণ করে। আর কি পয়েন্ট বলবো? আর কিছু হরমোন সংশ্লেষ করে, যেমন হচ্ছে ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, এই হরমোনগুলো সংশ্লেষ করে। বুঝা গেল? তাহলে এই হচ্ছে লিপিডের কাজ বা গুরুত্ব বলতে পারি, কি কি কাজ করে থাকে লিপিড আমাদের শরীরের জন্য। ঠিক আছে, তাহলে একটু বলে দিই যে লিপিড কি বললাম। লিপিড হচ্ছে আমাদের একটা জৈব যৌগ, যার সরল রূপ হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। গ্লিসারলের সংকেত বললাম C3H8O3, কিভাবে করে স্ট্রাকচার দেখালাম। আর ফ্যাটি অ্যাসিডের সংকেত মানে গঠন দেখালাম। ফ্যাটি অ্যাসিডে কি এটা কার্বন চেন, আর লাস্টে থাকছে C+H, তাই তো? এবারে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পরস্পরের সঙ্গে এস্টার বন্ধন দ্বারা যুক্ত থাকে, দিয়ে তোমার লিপিড অণুটা গঠন করে। ফ্যাটি অ্যাসিডের মধ্যে আমাদের দু ধরনের ফ্যাটি অ্যাসিড, একটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, একটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আমরা বেশি ডিটেলস যেতে পারছি না, আবার সবকিছু টাচ করেও যেতে হচ্ছে। এটা হচ্ছে একটা সমস্যা। যখন আমরা 11-এ উঠবো তখন এটাকে আরো ডিটেলস আমরা জানবো। আপাতত এইটুকু জেনে রাখো। আরেকটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কি, যেগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন কিন্তু শরীরে সংশ্লেষিত হয় না, তাই আমাদের বাইরে থেকে গ্রহণ করতে হয়। লিপিডের ব্যবহারের মধ্যে আমাদের পয়েন্টস গুলো বললাম। শক্তি উৎপন্ন করে 9.3 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয় 1 গ্রাম লিপিড দহনের ফলে। আর তোমার আমাদের দেহ তাপ নিয়ন্ত্রণ করে, আর টেস্টোস্টেরন হরমোন সংশ্লেষ করে। এইগুলোই পেয়েছি। মস্তিষ্কের শ্বেত বস্তু গঠন করে। ঠিক আছে, এইগুলো ভালোভাবে একটু দেখবে। আজকে এ পর্যন্তই থাক। সকলে ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ।